26 জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। আন্তর্জাতিক কাস্টমস দিবসের সাথে মিল রেখে বাংলাদেশেও পালিত হচ্ছে সাড়ম্বরে এই আন্তর্জাতিক কাস্টমস দিবস। আর সে উপলক্ষে আজ আমরা বাংলা ভিশনে আলোচনা করব আমাদের বাংলাদেশ কাস্টমসের বিভিন্ন বিষয় নিয়ে। কিভাবে আমাদের বাংলাদেশ কাস্টমস কাজ করছে, সামনে তারা কি কি নিয়ে আসছেন যুগান্তকারী পদক্ষেপ হিসেবে, তাদের চ্যালেঞ্জগুলো কি, এসব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো। এবং কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে জনাব মোহাম্মদ জাকির হোসেন, মহাপরিচালক, মূল্য সংযোজন কর, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা। স্যার, স্বাগত আপনাকে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। তো প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এবারের যেটি বলা হচ্ছে প্রতিপাদ্য স্লোগান, যে অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার দেশের সুরক্ষায় কাস্টমস, এই প্রতিপাদ্যটা নিয়ে কি বলতে চেয়েছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও ধন্যবাদ। এইবার যে প্রতিপাদ্যটা, সেটা যদি ইংরেজিতে আমরা বলি তাহলে কাস্টমস প্রটেক্টিং সোসাইটি, এটা হলো মূল প্রতিপাদ্য, বাই ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট। আচ্ছা, তো আপনারা কীভাবে প্রোটেক্ট করছেন? কাস্টমস আসলে ফ্রন্টিয়ার অর্গানাইজেশন, কাস্টমসকে সারা পৃথিবীতেই ফ্রন্টিয়ার অর্গানাইজেশন বলে, কারণ আমরা বর্ডারটাকে প্রোটেক্ট করি। মূলত বর্ডার প্রোটেক্ট করার দায়িত্ব হলো কাস্টমসের। আচ্ছা, ওইখানে যে চোরাচালান হয় অথবা বৈধ অবৈধ আমদানি রপ্তানি যেগুলো হয়, অস্ত্র চোরাচালান হতে পারে, ড্রাগ চোরাচালান হতে পারে, মানি লন্ডারিংয়ের কেস হতে পারে, এগুলো বেসিক্যালি কাস্টমসের দায়িত্ব হলো প্রোটেক্ট করার। এবং কাস্টমস এর ভিজিলেন্স এখন এত বেশি বেড়েছে আলহামদুলিল্লাহ চারিদিকে। যেমন গত মাসেও আমাদের 3টা নতুন কাস্টম হাউস তৈরি হয়েছে। ভোমরাগে এলসি স্টেশন ছিল, এখন কাস্টম হাউস হয়েছে। এরকম আরও নতুন 3টা কাস্টম হয়েছে, আগামী বছর আরও 2টা কাস্টম হাউস হবে। তো আমাদের ভিজিলেন্সটা এখন একবার প্রত্যন্ত এলাকা পর্যন্ত গেছে। সাথে কমিটমেন্ট, আমরা কমিটেড টু দ্য সোসাইটি, কমিটেড টু নেশন। আমাদের ডেডিকেশন, কমিটমেন্ট এবং আমাদের ভিজিলেন্সের মাধ্যমে আমরা সোসাইটিকে প্রোটেক্ট করছি ইন টার্মস অফ করাপশন মিটিগেশন, ইন টার্মস অফ ইলিসিট ট্রেড প্র্যাকটিস। আচ্ছা, একটা সময় তো আমরা জানতাম, ধরেন যে কাস্টম শুল্ক মানে হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করবো, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে গেলে একটা শুল্ক হার থাকে, শুল্ক হার দিয়ে আমি আমার পণ্যটা ছাড়িয়ে নেব। তো আমরা তো জানতাম যে কাস্টমসের দায়িত্ব কেবলমাত্র শুল্ক যে টাকা আসে ওটা হিসাব করে নেওয়া। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে কাস্টমস আসলে এর বাইরেও আরো অনেক কিছু করছে। কি করে কাস্টমস? আপনার অ্যাকচুয়ালি কাস্টমসের যখন জন্ম বহুত আগে, পৃথিবীর সবচেয়ে পুরাতন যেই সব অর্গানাইজেশন আছে তার মধ্যে কাস্টমস হলো অন্যতম। খ্রিস্ট জন্মের কয়েক হাজার বছর আগে কাস্টমসের জন্ম। শুরুতে এইটাই ছিল, রাজস্ব আহরণ করা। জি, পর্যায়ক্রমে সমাজ পরিবর্তিত হয়েছে, আধুনিকতা এসছে, অনেক ধরনের কমপ্লেক্সিটি আসছে সোসাইটিতে, সেই সাথে কাস্টমসের কাজের পরিধিও বেড়েছে। এখন রাজস্ব আহরণ কাস্টমসের প্রথম কাজ না। আচ্ছা, প্রথম কাজ হলো ট্রেড ফ্যাসিলিটেশন। এখন আমরা গ্লোবাল ভিলেজ জানি, জি, আমাদের কাজ হলো কত দ্রুত এক দেশের সাথে আরেক দেশের কানেকশনটা বিল্ড করা যায়। যেহেতু আমরা একটা বর্ডার ক্রস করতে হয়, বর্ডার মানেই তো প্রোটেকশন, কিন্তু এই প্রোটেক্টেড বর্ডারের মাধ্যমেও আমরা গুডসকে কত দ্রুত এক দেশ থেকে আরেক দেশে পাঠাইতে পারি বা আমাদের দেশে নিয়ে আসতে পারি, এই ফ্যাসিলিটেশনটা হলো 1 নম্বর কাজ। আচ্ছা, 2 নম্বর কাজ হলো প্রোটেক্টিং সোসাইটি ফ্রম ইলিসিট ট্রেড। আপনি জানবেন হয়তো বাংলাদেশের যতগুলো বড় সমস্যা আছে তার মধ্যে খুবই বড় একটা সমস্যা হলো, এবং প্রথম দিকের সমস্যা হলো মানি লন্ডারিং। রাইট, আমাদের টাকা বিদেশে চলে যাওয়া, এবং এই যে বিদেশে টাকা ড্রেন হচ্ছে, এইটার একটা বড় পদ্ধতি হলো আপনার বিজনেস ট্রেড বেজ মানি লন্ডারিং। জি, তো এই ট্রেড বেজ মানি লন্ডারিংয়ের একটা টুল কাস্টমস, একটা মেজর টুল, ব্যাংকও আছে সাথে। এটা আমরা শুনেছি যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই শব্দগুলো আপনি এই খুবই টাকাটা পাচার হয় শুনেছি। তো এটা রোধ আপনারা কিভাবে করতে পারেন? এইটা আমাদের সেকেন্ড বৃহত্তম কাজ। আচ্ছা, রেভিনিউ কালেকশনে আরও পরে। তো এই কাজটা আমরা
খুব দক্ষতার সাথে করার চেষ্টা করি, কিন্তু আমরা বলবো না যে আমরা ইন্টারন্যাশনাল মানে পৌঁছেছি। তো আমরা যেটা করি সেটা হলো গ্লোবাল মার্কেটের প্রাইসটা দেখি। আচ্ছা। ধরেন আপনি একটা মোবাইল আনবেন, জি। এই মোবাইল আনার সময় ঘোষণা করলেন 10 সেন্ট, কিন্তু আমরা দেখলাম এই মোবাইলটার দাম হলো $200 বা $300। তখন আমরা এই 10 সেন্টকে ট্যাক্স বাদ দেওয়ার পরে হয়তো দেখা যাবে এটা $90 বা $100 এটার প্রাইস হয়ে গেছে। সে ডিক্লেয়ার করেছিল হয়তো 90 সেন্ট, $1, $5, $10। আমরা এইটা হলো একটা পদ্ধতি। আবার কিছু পদ্ধতি আছে, যখন আপনি বিদেশে যাবেন 2 টাকার মাল 200 টাকা দেখায় আপনি এক্সপোর্ট করছেন। জি। এর দুইটাই থাকে যে এখান থেকে টাকা আপনি ওখানে নিয়ে দিতে পারছেন। 2 নম্বর হলো ক্যাশ ইনসেন্টিভের অপব্যবহার হয়। এইগুলো আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি। তো তার মানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের সাথে মিল রেখে যে কোনো পণ্যের এখন বর্তমান দাম কত আপনারা একদম রিয়েল টাইম জি। এখন জানতে পারেন। অধিকাংশ পণ্যের আমরা রিয়েল টাইম জানতে পারি। আচ্ছা, তারপরে আমরা এখন ভুল দাম দেখিয়ে পণ্য আনা নেওয়া করার সুযোগটা কম্পারেটিভলি কম। যদি অফিসাররা নেগলিজেন্স না করে তাহলে সম্ভাবনা কম। আপনারা শুনেছি যে আপনারা একটা খুব আধুনিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন যেটা বিশ্বের অনেকগুলো দেশের সাথে কানেক্টেড, এই বিশেষ করে এই কাস্টমসের কাজের জন্য এসআই কুডানা নামক একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। এটা সম্পর্কে যদি আমাদের বলতেন যে এটা কি আসলে। বাংলাদেশে প্রথম সিস্টেম অটোমেশন কোনটা হয়েছে সেটা হলো কাস্টমস সিস্টেম অটোমেশন, 90 দশকের শুরু থেকেই। তো প্রথম ছিল এসআই কোডা, তারপর এসআই কোডা 2, তারপর এসআই কোডা প্লাস, তারপর এসআই কোডা প্লাস প্লাস, এখন আসছে এসআই কোডা ওয়ার্ল্ড। আচ্ছা এটা এখন ওয়েব বেস সিস্টেম। আচ্ছা। তো এই এসআই কোডা হলো কাস্টমসের ডিক্লারেশন, ক্যালকুলেশন, অ্যাসেসমেন্ট, এই সবগুলো কাজই এসআই কোডার মাধ্যমে হয়। মানে এখন অনলাইনে হয়ে যাচ্ছে। অনলাইনে হয়। আর এখন রিসেন্টলি আমরা একটা কমিশনারেট লঞ্চ করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, যার কারণে আমরা এবার ভিজিলেন্সটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেমন রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট। আচ্ছা, এটা কি জিনিস? এইটা কাজ হবে এই যে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, স্মাগলিং, এইগুলো রিস্ক স্টাডি করবে। আচ্ছা। কে এই ধরনের কাজ করে, কোন দেশের সাথে হয়, কোন কোন পণ্য কোন হয়, পণ্য হয়, আচ্ছা আচ্ছা কোন আচ্ছা ধরনের এজেন্টরা এটার সাথে জড়িত থাকতে পারে, আচ্ছা। রিস্কি কম্পোনেন্টগুলো বের আমরা করে একটা রিসার্চ ওরিয়েন্টেড একটা টিম আপনারা দাঁড় করাচ্ছেন, এটা যেখানে বেসিক্যালি এই আইডেন্টিফিকেশন গুলো হবে। রাইট। কারণ আমি যদি সবাইকে আটকাই তাহলে আমার কিন্তু ট্রেড ফ্যাসিলিটেশন হচ্ছে না। এক্স্যাক্টলি। তো এই জন্য আমি রিস্কি লোকগুলোকে আইডেন্টিফাই করে তাকে আমি আটকে দেবো, তাকে আমি আইনের আওতায় নিয়ে আসবো। তো সেটা 2 দিন লাগুক, 10 দিন লাগুক, কোনো ম্যাটার না। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। এয়ারপোর্টে ধরেন একটা প্লেন নামলো, 400 যাত্রী আছে, এর মধ্যে একজনের সাথে স্মাগলিং আইটেম আছে বা 2 জনের সাথে আছে। তার 400-র মধ্যে যদি আমি রিস্ক মেজার করতে পারি, ওই 2 জনকে বা 4 জনকেও যদি আমি আইডেন্টিফাই করি, 4 জন থেকে 2 জন, তাহলে কিন্তু 396 জনকে আমি ডাইরেক্ট ছেড়ে দিতে পারি, খুব দ্রুত তারা বাসায় ফিরতে চলে যেতে পারে। আর ওই 4 জনের জন্য বা 2 জনের জন্য আমার সময় নিল, অসুবিধা নাই। প্লেনকে বলে দেওয়া হয় যে এই প্যাসেঞ্জার পরে নামবে, রাইট, হ্যাঁ, অথবা সব প্যাসেঞ্জার ওয়েট করবে, আমরা ওকে নিয়ে আসার পরে অন্যরা নামবে। রাইট। অধিকাংশ ক্ষেত্রে এটা করা হয়। আচ্ছা। আর যদি ফুল আমাদের এই সিস্টেমটা এখনও ধরেন 20% কার্যকর হয়েছে, আরও যদি 80% এই বছরের মধ্যে হয়ে যাবে। ফুল ফেজ যখন আমরা রিস্ক ম্যানেজমেন্টটা করব, তখন আমাদের যে অভিযোগটা হয় যে হয়রানির, জি জি, এয়ারপোর্টে বিশেষ করে, জি, এইটা ড্রাস্টিক্যালি কমে যাবে। কিন্তু আবার একই সাথে তো আছে যে যেমন চট্টগ্রাম বন্দরেও বলা হয় যে এখানে অনেক হয়রানি আছে, সময় মতন পণ্য খালাস করা যায় না, সময় মতো পণ্য পাঠানো যায় না, পদে পদে হয়রানির শিকার হতে হয়। সেটা কমানোর ব্যাপারে কি করছেন? আপনার এই কথাটা আংশিক সত্য। অ্যাকচুয়ালি দেখা গেছে কি, আমাদের এটা কিন্তু ইন্টারন্যাশনালি টাইম রিলিজ স্টাডি নামে একটা স্টাডি আছে। আমাদের 90% কনসাইনমেন্ট কিন্তু ডে 1-এ রিলিজ হয়, আর 10%-এর মধ্যে যে 10% বাকি থাকে সেগুলো ডে 2-তে তার 95% হয়ে যায়। আচ্ছা, তার মানে 99%-এর উপরে আমাদের ডে 2-তে শেষ হয়। ওই যে রিস্ক ভিত্তিতে আমার 1%, 2%, আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে 2% আমাদের রিস্কি, এদের জন্য একটু টাইম লাগে। এবং এরাই তো শব্দ তৈরি করতে পারে। সোসাইটিতে যে শব্দগুলো আসে যে অনেক হয়, সেই এখানেই আছে। এই সিএনএফ এজেন্টগুলো বা এই ব্যবসায়ীরা বা এরা এই ধরনের কাজের সাথে বেশি জড়িত, এটাও তো। এটা ধরেন আমাদের তো রিস্ক ম্যানেজমেন্ট করি আমরা, কিন্তু এটা যে 100% হয় তা না। আপনি জানেন যে আমাদের সোসাইটিতে কিন্তু অনেস্ট লোকের সংখ্যা খুব কম। তাই অনেস্ট লোকের সংখ্যা যত কম হবে, রিস্কি লোকের সংখ্যা তত বেশি।
ডিজিটাল শুল্ক তো আমি হই আর ব্যবসায়ী হোক আর এজেন্টই হোক না কেন, যদি ডিজিটাল শুল্কের সংখ্যা বেশি হয় তাহলে রিস্ক বেশি হয়। অ্যাবসলিউটলি। আমরা আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে, অনেক কিছু জিনিস জানতে পারছি খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ থেকে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আমাদের এই আলোচনা একটু ছোট্ট থামবো, ফিরে আসবো একটু পরেই ছোট্ট বিরতি নিয়ে। অতন্দ্র প্রহরা এবং দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশের সুরক্ষায় কাস্টমস, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে ২৬ জানুয়ারি। আর সে উপলক্ষে আজ আমরা কথা বলছি বাংলাদেশের মহাপরিচালক মূল্য সংযোজন কর নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার মহাপরিচালক জনাব মোহাম্মদ জাকির হোসেনের সাথে। স্বাগত আপনাকে আরেকবার। আমরা কথা বলছিলাম যে রিস্ক মিটিগেশন নিয়ে, এবং আপনি খুব চমৎকার আজকে একটা নতুন ধারণা দিলেন যে আমাদের সবার ধারণা যে কাস্টমস মানে তো আসলে ট্যাক্স আদায় করে বা রাজস্ব আহরণ করে, কিন্তু আপনি বলছেন যে এখন রাজস্ব আহরণটা আপনার অনেক পরের প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হচ্ছে পণ্যগুলো যেন আমাদের দেশের জন্য যে সমস্ত প্রয়োজনীয় পণ্য যেন ঠিক সময় মতো ঠিকভাবে আসে সেটা নিশ্চিত করা। নাম্বার 2, রিস্কটাকে মিটিগেট করা, ঝুঁকি যা আছে সেগুলোকে মিটিগেট করা। থার্ড অবজেক্টিভ কি? থার্ড অবজেক্টিভ হলো রেভিনিউ কালেকশন করা। আচ্ছা, আমাদের রেভিনিউ কালেকশন এখন কাস্টমসের রেভিনিউ স্টিল ইজ ভেরি হাই, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং আমরা এনবিআর হলো টোটাল রেভিনিউ যেটা সরকারের পায় ট্যাক্স রেভিনিউ, তার 90% প্রায় জি এনবিআর কালেক্ট করে। আচ্ছা, ভ্যাট থেকে সবচেয়ে বেশি, তারপরে ইনকাম ট্যাক্স, তারপরে হলো কাস্টমস। কাস্টমস আমাদের 3টা ট্যাক্সের মধ্যে 3 নম্বরে, একসময় 1 নম্বরে ছিল। আচ্ছা, একসময় 1 নম্বর ছিল, এখন 3 নম্বরে এসছে। বাট এটা সরকার সহ সবাই আমরা জানি যে এটা আরও কমাইতে হবে। আচ্ছা, এই তো উল্টো বললেন না? তো আমরা সবসময় জানি যে রাজস্ব আহরণ বেশি করতে হবে, আপনি বলছেন না শুল্ক আরও কমাতে হবে, মানে এই কথাটা কেন? আপনার ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ট্যাক্স এখন গ্লোবালি কম। আপনার যদি ফার্স্ট মুভ করতে হয়, দেখেন ইউএস সরকার কি করছেন, তারা যে বাণিজ্য যুদ্ধ করছে তার টোলটা কি? ট্যারিফ। ট্যারিফ মানে কাস্টমস ডিউটি। জি, কাস্টমস ডিউটি। আপনার ট্যাক্স যত বেশি থাকবে তত বিজনেসে ব্যারিয়ার তৈরি হবে। উদ্দেশ্য হলো একজনের কাছ থেকে 100 টাকা না নিয়ে 20 জনের কাছ থেকে 10 টাকা করে 200 টাকা নেওয়া। রাইট, তাতে কারোর উপরে চাপ পড়ে না, আওতা বাড়িয়ে দিয়ে। আওতা বাড়িয়ে দিলাম, এইটাই হলো এখনকার মোটিভ এবং গভর্নমেন্টের উদ্দেশ্য এটা। যেগুলো আমার সোসাইটিতে প্রতিদিন প্রয়োজন, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য প্রয়োজন, আমার কনজামশনের জন্য প্রয়োজন, আমার হেলথের জন্য প্রয়োজন, এইগুলোতে ট্যাক্স একদম মিনিমাল করে ফেলবে। ভ্যাট থেকে আমরা বেশি টাকা পাবো, যত বেশি ব্যবহার করব। ভ্যাট এবং ইনকাম ট্যাক্স। এবং ইনকাম ট্যাক্স, রাইট। এই দুইটা হবে মেজর সোর্স। ঠিক তাই, ঠিক তাই। আন্তর্জাতিক বিশ্বেও তো তাই। আপনি দেখবেন গ্লোবালি যে ইন্ডিকেশনের ডেভেলপমেন্টের ইন্ডিকেশন একটা আছে, অনেকগুলো পয়েন্ট আছে। যেমন আপনি কত সিমেন্ট ব্যবহার করলেন, এটা একটা ডেভেলপমেন্ট ইন্ডিকেশন। একইভাবে ডাইরেক্ট ট্যাক্স কত বেশি, সেইটা ডেভেলপমেন্টের ইন্ডিকেশন। ডাইরেক্ট ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স। আমাদের ইনকাম ট্যাক্স এখন 1 নম্বরে না 2 নম্বরে। নরমালি এটা 1 নম্বর হওয়া উচিত। 1 নম্বর না শুধু, মানে ইনকাম ট্যাক্স হওয়া উচিত হলো টোটাল ট্যাক্সের 60 to 65%। ও মাই গড। কিন্তু এখন আছে ধরেন 34-35%। এবং বিশাল সংখ্যক মানুষ আমাদের কিন্তু ট্যাক্সের আওতা, ইনকাম ট্যাক্সের আওতার বাইরে। হ্যাঁ, ভ্যাটেরও কম, ভ্যাটেরও আপনার গ্যাপ আছে। ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দুটোরই বড় গ্যাপ আছে। এই জন্য আমাদের রেভিনিউ কালেকশনের পটেনশিয়ালিটি হিউজ, বাট কাস্টমস ইজ ওভার স্যাচুরেটেড। আচ্ছা, কিন্তু সবসময় কাস্টমসের উপরেই জোর দেওয়া হয়। বাহ। এখন গভর্নমেন্টও চাচ্ছে কাস্টমসে যেন হয়, যেমন কাস্টমসে কিন্তু টার্গেট হাই দেওয়া হয় না। ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের যে হাই টার্গেট দেওয়া হয় সেটা কাস্টমসের বেলায় অত হাই দেওয়া হয় না। আমরা শুনেছি যে আপনার বিশেষ করে চট্টগ্রাম বন্দরে বা অন্যান্য বন্দরগুলোতে এখন যেটা হয় যে আপনার আগে কাগজ নিয়ে নিয়ে যারা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট ছিলেন তাদের দৌড়াতে হতো, এখন সবই নাকি অনলাইনে হয়ে যায়, তাদের যেতে হয় না এবং অটোমেটিক্যালি গেট থেকে গেট পাস নিয়ে বের হয়ে যায়। হিউম্যান ইন্টারাকশন নাকি আপনারা কমিয়ে আনছেন অনেক? হিউম্যান ইন্টারাকশন জিরো হয় নাই, বাট 90% কমে গেছে। জিরো যেদিন করা যাবে সেদিন অরিজিনাল আউটপুট পাওয়া যাবে। আপনার 90% কমেছে কীভাবে? আপনার ডিক্লারেশনটা আপনার ঘর থেকে হবে, এজেন্ট দিতে পারে অথবা ইম্পোর্টার বা এক্সপোর্টার নিজেও দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে এখন প্র্যাকটিস যেটা আছে এজেন্টরাই দেয়, ইম্পোর্টার এক্সপোর্টারের পক্ষে এজেন্ট দেয়। এটা আইনগত কোনো সমস্যা নাই, দুইজনের একজন দিতে পারে।
এরপরে অ্যাসেসমেন্টটা কাস্টমস তার অফিস থেকেই করছে, কাস্টমস অফিসাররা সেখানে কি করছে। কোনো টাইম লিমিট দেওয়া থাকে যে এতক্ষণের মধ্যে অ্যাসেসমেন্ট করতে হবে আপনাদের? বললাম না যে 90% ডে ওয়ানে যাচ্ছে, ও ওকে। এই কাজটাই তো আমরা করছি। তো অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরে ধরেন 98 to 97 8% গুডসের কোনো এক্সামিনেশন লাগে না, আচ্ছা অটোমেটিক্যালি চলে যায়। আচ্ছা, মানে তো কিন্তু এই যে এক্সামিন না করলে কি অবৈধ পণ্য আসার একটা সম্ভাবনা থেকে যায় থাকে না? যে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা করি, আচ্ছা, বা কোনো স্ক্যানিং করা? স্ক্যানিং আছে, রিস্ক ম্যানেজমেন্টের একটা অংশ। আমরা কিভাবে বুঝবো? স্ক্যানার একটা অপশন, এখন অধিকাংশ পোর্টে আপনার স্ক্যানার আছে, কাজে স্ক্যানার একটা অপশন, ফিজিক্যালি দেখা আরেকটা অপশন, বাট এইটা হলো 2-3%-এর জন্য, আচ্ছা এর উপরে না। ওকে। যদিও আমাদের ক্ষমতা আছে 10% করার, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি 10% তো দূরের কথা, 5% আমরা যেতে পারি না, আচ্ছা, প্রয়োজন মানে হয় এত- না, আর ক্যাপাসিটিও নাই। আচ্ছা আমরা এখন যেটা রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে করছি, আপনি তো জানবেন আমাদের বিএসডব্লিউ নামে একটা সিস্টেম আছে। জি, এটার ব্যাপারে আমি জিজ্ঞেস করি, বিএসডব্লিউ বা মানে আপনার বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, এই জিনিসটা কি? একটা দেশের যে টোটাল ডিজিটাইজেশন যখন হয়, জি তখন হয় কি রিলেটেড সবগুলো উইংস একসাথে কানেক্টেড থাকে। কাস্টমস ডিপেন্ডেন্ট অনেক ডিপার্টমেন্টের উপরে, যেমন ব্যাংকে সে ডিক্লেয়ার করে, এলসি দেয়, এক্সপোর্টার আছে বা ইম্পোর্টার, এক্সপোর্টের সাথে কানেক্টিং আছে। এরকম আমরা আইডেন্টিফাই করছি 39টা ডিপার্টমেন্টের উপর আমরা ডিপেন্ডেন্ট। আচ্ছা, যারা সার্টিফাই করার পরে তারপরে আপনার প্রোডাক্টটা রিলিজ করতে পারেন? আমরা তো শুধু রিলিজ করব, রাইট। বাট কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো। আচ্ছা এখন ওষুধ আনলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, জি আমি বলতে পারবো না ওষুধ এটা ঠিক কি ঠিক না। বিএসডব্লিউ হলো এই 39টা ডিপার্টমেন্টকে এসআই করা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করবে। আচ্ছা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে সার্টিফিকেশন বা লাইসেন্স যা পারমিট যেগুলো দেবে, সেইটা অটোমেটিক্যালি সে অনলাইনে আবেদন করবে, ইম্পোর্টার বা এক্সপোর্টার, সে অনলাইনে অ্যাপ্রুভ করবে। অনলাইনে করার পরে আমাদের এখানে এসআই কোডাতে আসবে যে ইয়েস এই, ও তার মানে এখানে ম্যানুয়াল কোনো কিছু না, নেই, উনি manual কোনো অনলাইনে করবেন, intervention নাই। অনলাইনে যখন সে হিট করবে যে হ্যাঁ এটা সার্টিফাইড, আপনি তো সেটা রিলিজের হ্যাঁ, আমি ব্যবস্থা যখন- করবেন। যদি নন সার্টিফাইড বলেন দেন তখন আপনি ধরেন ওটাকে- একটা ওষুধ আপনি বিদেশ থেকে আনবেন, জি। এখন ড্রাগ বললো ইয়েস এটা আনা যাবে, আমি সার্টিফিকেট দিলাম, এই ইএস মেসেজটা আমার সিস্টেমে যাবে, আচ্ছা, অটোমেটিক্যালি তখন সিস্টেম এটা অ্যাসেসমেন্টের যোগ্য হবে। অ্যাসেসমেন্টের যোগ্য হবে। তো এই এখন 19টা ডিপার্টমেন্টের সাথে আমরা অলরেডি লাইভে আছি, আরে বাহ, আর বাকি 20টা ডিপার্টমেন্টের সাথে যদি আমরা লাইভে যেতে পারি, তাহলে এইটা আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে একটা বড় ধরনের কোয়ালিটেটিভ পরিবর্তন নিয়ে আসবে। আপনাদের এখানে অনেকগুলো জিনিস আমি দেখেছি, যেমন ই অকশন বলে একটা জিনিস চালু করেছেন, এটা কি জিনিস? অকশন সিস্টেমটা কাস্টমসের জন্য খুব বড় একটা বার্ডেন। আপনি জানেন হয়তো চিটাং পোর্ট বা মংলা পোর্ট প্রায়ই বা ঢাকা কাস্টমস থেকে প্রায়ই পত্রিকায় নিলাম বিজ্ঞাপন আসে, দেয় যে জি। নিলাম হচ্ছে, জি। গাড়ির নিলাম, এই নিলাম, সেই জি, জি, নিলাম, বিভিন্ন পণ্যের, তো হ্যাঁ। এই নিলামগুলো স্থানীয়ভাবে কিছু কিছু মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে চলে যায়, কারণ কাস্টমসের পর্যন্ত হয়তো সবাই পৌঁছাইতে পারে না বা ওই প্রসিডিউরটা সবাই জানে না। তো এই জন্য এনবিআর এটা অকশনটা এখন অনলাইন করে দিয়েছে। অকশন অনলাইন করে দেওয়ার পরে যেটা হয়েছে, ধরেন আমি মোবাইল অকশন করব, ঢাকা কাস্টমার যেটা বেশি হয় বা সিলেট বেশি হয়, মোবাইলে আমি অকশন করলাম, তো ইউনিভার্সিটির ছাত্ররা বা স্টুডেন্টরা, গার্জিয়ান উনিও ইন্ডিভিজুয়াল online-এ। অনলাইনে করে কুরিয়ারের মাধ্যমে মোবাইলটা সে রিসিভ পেতে করতে পারে। পারে, আরে বাহ। টাকাটা অনলাইনে পে করে দিল, এটা কুরিয়ারে চলে গেল। তার মানে ই অকশনের ফলে এখন ওই যে আগে মুষ্টিমেয় মানুষ যেটা কুক্ষিগত করে রাখতো, এখন আর সেই সুযোগ নাই, যেটা এখন পুরোটাই- আমাদের একটা স্থানীয় ভাষায় বলে যে দালালি আর কি, দালাল যারা, তো এদের দৌরাত্ম্য অকশনের ক্ষেত্রে অনেক কমে গেছে, আর অকশনটা সিম্পল হচ্ছে এখন। রাইট রাইট। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ জাকির হোসেন, মহাপরিচালক মূল্য সংযোজন, কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা। খুব ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে, এবং এত চমৎকার কিছু বিষয় জানলাম আপনার কাছ থেকে, এবং এত প্রোগ্রেসিভ আমাদের এনবিআর এবং বিশেষ করে কাস্টমস, এবং সেই লক্ষ্যে আপনারা কাজ করছেন, জি, যে এখন অনেকটাই নিয়ে এসছেন, এবং ইনশাআল্লাহ আগামী 1-2 বছরের মধ্যে হয়তো সম্পূর্ণভাবেই ক্যাশ ট্রানজ্যাকশন এবং 0 ডেজ কপারেশন এবং 100% অটোমেশন হয়তো হয়ে যাবে, এবং আমরা এমন একটা বাংলাদেশে আসলে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং যারা শুনছেন দর্শকদেরও ধন্যবাদ, এবং যারা কাস্টমস নিয়ে একটু আতঙ্কে থাকেন, ভয়ে থাকেন, তাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই যে কাস্টমস পরিবর্তন হচ্ছে,
নিশ্চয়ই, এই পরিবর্তন দেশের সাথে কাস্টমসের পরিবর্তনটা আরো ফাস্টার হচ্ছে। বাহ, ইনশাল্লাহ আস্থা রাখেন, আস্তে আস্তে এখনো যে কষ্টগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। নিশ্চয়ই সেই আশাবাদ আমরা রাখি যে আগামী দিনে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, যে প্রার্থনার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথেই আমরা এগোতে থাকব। সবাই ভালো থাকবেন এবং আন্তর্জাতিক কাস্টম হাউস দিবস উপলক্ষে কাস্টমসে যারা কর্মরত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের বাংলা ভিশন পরিবারের তরফ থেকে।